তো আপনি যদি মুসলিমের সমর্থন করেন আপনার ফাঁসি হবে। আর আপনি যদি জালেমকে সমর্থন করেন তাহলে আপনি মন্ত্রী হবেন। এটা এখন নয়, একেবারেই আমার বয়স যখন ৭-৮ বছর তখন থেকে আমি এই ঝুঁকিটা নিয়ে আসছি। সবসময় মুসলিমের পক্ষে আমি থেকে আসছি। আমার আপনজনরা জানেন। জাতীয়ভাবে আপনি চিন্তা করেন আমি সিটিং এমপি। তখন কাদের মোল্লা সাহেব উস্তাভাজি পছন্দ করেন। এই কাদের মোল্লা, সেই কাদের মোল্লা নন। জনাব সাইদী সাহেবকে নিয়ে লেখা, এটা সহজ বিষয় ছিল না। তাদের সঙ্গে জামাতের কোনো লোক কখনো বলতে পারবেন না যে গোলাম মাওলা রনিকে তারা ১ কাপ চা খাওয়ানোর সাহস তাদের কারোর ছিল। দেওয়া তো দূরের কথা। একটা টেলিফোন করে জামাতের কোনো নেতা বলবেন যে, "ভাই আসেন ১ কাপ চা খাই।" বা আপনাকে একটা উপহার দিতে চাই। এরকম কথা বলার সাহস টিল টুডে এখন পর্যন্ত জামাতের কারোরই নেই, কারোরই নেই। তো কাজেই আমি যে মানে কর্মগুলো করেছি জামাতের পক্ষে, এর মধ্যে কোনো বিনিময় ছিল না মজলুম হিসাবে। কিন্তু এখন জামাত আর মজলুম নন। তারা এখন ক্ষমতাধর, প্রচণ্ড ক্ষমতাধর। তো এই ক্ষমতাধর হওয়ার সঙ্গে, সঙ্গে তাদের কতগুলো সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যাটা হলো তাদের যারা পুরনো বন্ধু, তারা অনেকে শত্রু হয়ে গেছেন। তাদের প্রতি যারা সমর্থন জানাতেন, তারা অনেকেই আ সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। তাদের প্রতি যারা সহানুভূতি দেখাতেন, আমাদের মতো যারা মানুষ, তারা এই সহানুভূতি এখন আর প্রকাশ করতে পারছেন না বা প্রয়োজনও মনে করছেন না। এর কারণ হলো জামাতের এখন আর কারো সাহায্য, সহানুভূতি দরকার নেই। তারা এখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো এর ফলে কি হলো, জামাতকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘদিন যখন একজন মানুষ, জাতি, গোষ্ঠী তারা যখন মজলুম থাকে, অত্যাচারিত থাকে, সেখান থেকে যখন অল অন এ সাডেন তারা ক্ষমতার মসনদে বসে যায় বা ক্ষমতার সিংহদ্বারে পৌঁছে যায়, প্রাসাদের সিংহদ্বারে পৌঁছে যায়, তখন তাদের আচার আচরণ, চাল চলন, কথাবার্তার যা হওয়া উচিত বা যেমন হওয়া উচিত, নিঃসন্দেহে জামাতের বর্তমান আচরণটা ঐরকম নেই। তাদের অনেকের আচরণের মধ্যে অহমিকা দেখা যাচ্ছে, দাম্ভিকতা দেখা যাচ্ছে, অতি বিশ্বাস দেখা যাচ্ছে এবং তারা অনেক বিষয়ে খুব তাড়াহুড়ো করছেন। ফলে কি হচ্ছে? তাদেরকে নিয়ে একটা জটিল পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এর ফলে কি হলো? জামাতের পুরো রাজনৈতিক যে ভবিষ্যৎটি, এই ভবিষ্যৎটি এখন একটা জটিল পরিস্থিতিতে পড়ে গেছে এবং সেখানে তারা জয়লাভ করবেন কি করবেন না, পরাজিত হবেন কি হবেন না, তাদের জীবনে আগের মতো দুর্ভোগ দুর্দশা আসবে কি আসবে না, তারা কি মিশরের মুসলিম ব্রাদারহুডের মতো রাষ্ট্র ক্ষমতায় যাবেন কি যাবেন না, আবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর তারা মুহূর্তের মধ্যে সেখান থেকে আবার পরাজিত হবেন কি হবেন, এগুলো নিয়ে আমি আলোচনা করব না। আমি আলোচনা করব আ জামাতের যখন দুঃসময় গিয়েছে, যে জিনিসগুলো আওয়ামী লীগ প্রচার করেছে। তো সেটা অবশ্যই কিছু না কিছু সত্য রয়েছে। যেমন তারা ইউরোপ এবং আমেরিকাতে তাদের একটা লবিস্ট গ্রুপ তাদের ছিল। যেটি মার্কিন সিনেট, মার্কিন কংগ্রেস থেকে শুরু করে পুরো মার্কিন সমাজে জামাত সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরি করে। এটা ছিল। তারা বিভিন্ন অ্যাঙ্গেলে ভারতের রয়ের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার জন্য তারা চেষ্টা করেছে। এটা সত্য। পাকিস্তানের সঙ্গে তাদের আইএসআই এর সঙ্গে তাদের একটা সম্পর্ক থাকবে, এটা স্বাভাবিক। একেবারে স্বাভাবিক। সত্য মিথ্যা আমি বললাম না। এটা সম্পর্ক থাকবে, এটা স্বাভাবিক। একই সঙ্গে তুরস্ক, মিশর এবং এই যে কতগুলো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান যেমন ইখওয়ানে মুসলিমিন, একটি সংগঠন রয়েছে মধ্যপ্রাচ্যে। এরপর মুসলিম ব্রাদারহুড মিশরের। এদের সঙ্গে তাদের একটা নৈতিক সম্পর্ক রয়েছে। তারপর মধ্যপ্রাচ্যে যে ওহাবি আন্দোলন, বিশেষ করে একটা সময় সৌদি আরব এখন ওহাবিতন্ত্র থেকে বের হয়ে এসেছে এই বাদশাহ মোহাম্মদ বিন সালমানের জামানাতে। কিন্তু তার আগে পুরো রাষ্ট্র ব্যবস্থাই চলত ওহাবি ইজমে। তখন দেখা যেত যে জামাতের যারা কর্তা ব্যক্তি, সেটি জনাব দিলওয়ার হোসেন সাইদি বলেন কিংবা মাওলানা আবুল কালাম আজাদ একসময়
এই যে যুদ্ধ অপরাধের দায়ে যিনি সাজাপ্রাপ্ত পলাতক, তো তিনি, তারপর জনাব দেলোয়ার হোসেন সাইদী সাহেবের যে বিআই রয়েছেন, ভদ্রলোক খুব নামকরা আলেম, বাংলাদেশের নামকরা আলেম। আমার এই মুহূর্তে নামটা আসছে না, আমার খুব বন্ধু মানুষ, আমার সাথে খুব ভালো সম্পর্ক। একটা বিশ্ববিদ্যালয় মানে বাংলাদেশে খুবই নামকরা আলেম, একটা মাদ্রাসার মুহতারিম, খুব বড়। তো যাকে বলা হয় জামাতি স্কলারদের মধ্যে তাকে বলা হয় একেবারে ১ নম্বর ব্যক্তি। তো এই মানুষগুলোকে সৌদি সরকার বিভিন্নভাবে সম্মানিত করেছেন, পদ দিয়েছেন, পদবি দিয়েছেন এবং তাদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য অর্থবিত্ত দিয়েছেন। কিন্তু এই যে মোহাম্মদ বিন সালমান, এখন যিনি যুবরাজ আছেন, তিনি ক্ষমতায় আসার পর থেকে এই জিনিসগুলো একেবারে এখন বলতে গেলে শূন্যের কোঠায় চলে গেছে। জামাতের যে সৌদি কানেকশন সেটা এখন নেই বললেই চলে। তো এখন জামাত যেটা হচ্ছে সেটা হলো, এর মধ্যে জামাত কি করেছে, নিজেদের যে প্রবৃদ্ধি, কর্মী সমর্থকদের সংখ্যা এটা বাড়িয়ে ফেলেছে। মানে যত নির্যাতন জুলুম হয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু জামাতের যে নেতাকর্মীদের সংখ্যা বাংলাদেশে বেড়ে গেছে। নেতৃত্বের জায়গাতে নতুন মুখ এসেছে, তরুণ মুখ এসেছে, এবং এরা কতটা সফল হলো বা হবে এটা ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু যেটি হলো যে গত ৫ মাসে কতগুলো কারণে তারা পিছিয়ে পড়েছে, এবং এই গত ৫ মাসে অনেকের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হয়েছে কতগুলো কারণে। এখন এই জিনিসগুলো সত্য বা মিথ্যা আমরা জানি না, কিন্তু পাবলিক পারসেপশন, রাজনীতির একটা বড় বিষয় হলো জনগণ আপনার সম্পর্কে কী চিন্তা করে। যেমন জামাতে প্রচার ছেলের ক্ষেত্রে, মিডিয়া প্রচার ছেলের ক্ষেত্রে বাঁশের কেল্লা খুবই নামকরা একটি প্রতিষ্ঠান। এখন এই বাঁশের কেল্লাকে জমের মতো ভয় পেত আওয়ামী লীগ, এবং এটিকে নিষিদ্ধ করা, এটিকে বিভিন্ন চ্যানেলে কোটি কোটি নয়, শত শত কোটি টাকা খরচ করে ফেসবুক কর্তৃপক্ষ থেকে শুরু করে ইউটিউব কর্তৃপক্ষ, বিভিন্ন সোশ্যাল মাধ্যম এর যে প্ল্যাটফর্ম, তারপর বিটিআরসি তাদের মাধ্যমে এদের রিস্ক কমিয়ে দেওয়া, তারপর এদের বিরুদ্ধে রিপোর্ট করা, অনবরত এই পেজটিকে অ্যাবান্ডন করার জন্য আওয়ামী লীগ বিশাল বিনিয়োগ করেছে। কিন্তু বিনিয়োগ করার পরেও কিন্তু বাঁশের কেল্লা থেকে যে সকল জিনিস প্রচার করা হতো আওয়ামী লীগের বিরুদ্ধে, এটি স্ফুলিঙ্গের মতো কাজ করত, ভীষণ রকম কাজ করত। কিন্তু এই প্রতিষ্ঠানটি অর্থাৎ বাঁশের কেল্লা শুধুমাত্র আওয়ামী বিরোধিতা কাজটা করেছে ওই সময়টিতে। আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে তাদের যখন রিচ ছিল বা তাদের যখন আকর্ষণ ছিল, তখন যদি তারা 10টি আওয়ামী বিরোধী প্রচারণা করত এবং 10টি জামাতের নীতি এবং আদর্শের যে বিষয়গুলো আছে এগুলো প্রচার করত, তাহলে জামাতের যে কথাগুলো এখন বলা দরকার বা বলার চেষ্টা করছে, এই কথাগুলো যদি তখন বলা হয়ে যেত, তাহলে তারা তুলনামূলকভাবে ভালো থাকতো। কিন্তু এখন বাঁশের কেল্লা ইচ্ছে করলেও তারা কোনো অবস্থাতেই জামাতের পক্ষে এখন ভালো প্রচারণা করতে চাইলে অডিয়েন্স পাবে না। মানুষ নেতিবাচক কথা বেশি শুনতে চায়। তো গেল এটি বাঁশের কেল্লার অবস্থা। ফলে বাঁশের কেল্লাকে দিয়ে যদি এখন জামাতের পক্ষে কোনো কথা বলানো হয়, এটি জামাতের জন্য বুমেরাং হয়ে যাবে। এবং বাঁশের কেল্লা যদি আবার এখন সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে, কিংবা বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলে, সেটাও কিন্তু এখন কাজে আসবে না। দ্বিতীয়ত, সামাজিক মাধ্যমে দেশের বাইরে, দেশের ভিতরে নয়, দেশের বাইরে অনেক ইউটিউবার আছেন, অনেক ফেসবুকার আছেন, অনেক সাংবাদিক আছেন, অনেক লেখক আছেন, কলামিস্ট আছেন। ধরে নেওয়া হয় জামাত তাদেরকে প্রমোট করেছে, এবং এদের মধ্যে সেই ক্যাডম্যান, যে টবি ক্যাডম্যান, তারপর ডক্টর কামাল হোসেন সাহেবের মেয়ের জামাই যিনি আছেন তিনি থেকে শুরু করে নেত্র নিউজ, আরও অনেককে আওয়ামী লীগ সবসময় দায়ী করেছে যে এরা জামাতের পেইড এজেন্ট। আরও কয়েকজন আছেন যাদের নাম আমার বলার দরকার নেই, কিন্তু সমাজে এই গত
১-১.৫ বছর ধরে সবাই জানেন। অর্থাৎ আওয়ামী লীগের পতনের ১ বছর আগের থেকে সবার মুখে, মুখে যে এই মানুষগুলো জামাত থেকে অর্থ সাহায্য পাচ্ছে, প্রযুক্তিগত সহযোগিতা পাচ্ছে এবং জামাতের যারা কর্মী, নেতাকর্মী তারা এদের কনটেন্টগুলোকে YouTube বা Facebook এদের কনটেন্টগুলোকে ভাইরাল করার জন্য যার অবস্থান থেকে লক্ষ, লক্ষ জামাতের নেতাকর্মী দেশে এবং দেশের বাইরে তাদের কনটেন্টগুলোকে প্রমোট করছে। তো প্রমোট করার ফলে কি হলো? দেখা গেল আজ থেকে ২ বছর আগে আ যাদের ভিডিও রিচ বা ফ্যান ফলোয়ারের সংখ্যা আমার অর্ধেকও ছিল না। কিন্তু জামাতের সাহায্য এবং সহযোগিতা পাওয়ার কারণে দেখা গেল